স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাই ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি তামিম আহমেদ আছি স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে। এখন থেকে আমাদের পারফর্ম করা নতুন গল্পগুলো পাবেন স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেলে, যেটির তত্ত্বাবধানে থাকবেন আমাদের নয়নিকা আপু, এবং পাশাপাশি থাকবে ছোট গল্পগুলো, যেটি সার্বিক তত্ত্বাবধানে থাকবো আমি নিজেই। আমরা আশা করছি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন। ধন্যবাদ। ইডিয়েট, পিওর ইডিয়েট। এত কিছুর পরেও একটা মেয়ে বিয়েতে রাজি হয় কোন সুখে? ইচ্ছে হলো তনয়াকে ফোন করে চেঁচামেচি করতে, কিন্তু নাম্বার নেই তার কাছে। ফোনটা ছুঁড়ে ফেললো বিছানায়, তারপর চলে গেল বাথরুমে। শাওয়ার সেরে নিচে দাঁড়ালো। এখন শীত পড়তে শুরু করেছে, রাতের পানি আরও ঠান্ডা, তবুও তার গরম লাগছে। নির্ঝঞ্ঝাট জীবনে এ কোন আপদ আসতে চলেছে। পরের বেশ কয়েকটা দিন কেমন করে যেন কেটে গেল। তনয়ের সাথে স্বরূপের কথা হলো না আর। তনয়াও ভয়ে তাকে ফোন করলো না। এদিকে দুই পরিবারের সরব আয়োজনে বিয়ের দিন ঘনিয়ে আসতে থাকলো। তাদের অনেক দিন পর দেখা হলো, বিয়ের কাবিননামায় সই করবার দিন। স্বরূপ সকাল থেকে প্ল্যান করেছে কি করে তনয়াকে একটা শিক্ষা দেওয়া যায়। বড়সড় একটা ধমক দিলে কেমন হয়, নাকি কাবিননামায় সই করার পর কানের কাছে গিয়ে চিবিয়ে চিবিয়ে বাংলা সিনেমার মতো বলবে, তোমাকে আমি স্ত্রীর কোনো অধিকার দেব না, আমার বাড়িতে তোমাকে থাকতে হবে পাশের বাড়ির লোকের মতো। আরও নানা প্ল্যান করে সেগুলো প্ল্যান ABC ক্যাটাগরিতে মনে মনে সাজিয়ে সে তনয়াদের বাড়ির দিকে রওনা দিল। প্রাথমিক আপ্যায়নের পর যখন তনয়াকে বসার ঘরে আনা হলো, তখন স্বরূপের মুখে আপনা আপনি তালা লেগে গেল। মিষ্টি রঙের শাড়িতে তনয়াকে এত স্নিগ্ধ দেখাচ্ছিল যে স্বরূপ ইচ্ছে করেও বেশিক্ষণ চোখ সরিয়ে রাখতে পারছিল না। তার ওপর ওর চেহারায় বাড়তি একটা কোমলতা আছে যা সবার থাকে না। সইটই হয়ে যাবার পর ওদের কথা বলার জন্য একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হলো কিছুক্ষণের জন্য। স্বরূপ প্ল্যানগুলো সব ভুলে চুপচাপ বসে রইল। তনয়া কী বলবে তাই বুঝতে পারল না। সে ভেবেছিল স্বরূপ তাকে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু তেমন কিছুই হলো না দেখে ভারী অবাক হলো। একসময় জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? স্বরূপ ঠিক সেই মুহূর্তে যেন সব ঘোর কাটিয়ে তার বাস্তব মূর্তিতে ফেরত আসতে পারল। বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ। গরু কুরবানি দেখেছো? জি। দেখেছো কি না? হ্যাঁ। কুরবানির পর তারা কি করে? কি করবে? কিছু করার ক্ষমতাই থাকে না। সেম সিচুয়েশন হিয়ার। তনয়া হেসে ফেলল। স্বরূপ ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি একটা ইমোশনাল ফুল। কেন? তোমাকে যা মারাত্মক দেখাচ্ছে, আমার মতো আধা রোবট জাতীয় প্রাণী বিয়ে না করলে ভালোবাসায় চাপা পড়ে মরে যেতে। তনয়া লজ্জা পাবে কিনা বুঝতে পারল না। লোকটা কি প্রশংসা করছে? বোকার মতো বলল, তাহলে ভালোই হবে, মরে কি কাজ নেই। স্বরূপ উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলল, মাথা ভর্তি তো পাটের আঁশ, বুঝবে কেমন করে? স্বরূপরা সবাই চলে যাবার পর সে রাতে তনয়ার অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। কাউকে বলে সে সেই অনুভূতি ব্যাখ্যা করতে পারবে না। মনে হচ্ছিল তার বুকের ভেতরটা রাতের আকাশের মতো আঁধার। তার ভেতর হঠাৎ একটা দুটো তারা জলজল করে উঠছে। শীতল মিষ্টি কিংবা ঝিমঝিম করা একটা রাত তার জীবনে এসেছে। স্বরূপের সাথে এরপর আর কথা হয়নি। ওর শেষ কথাটা শুনে তনয়ার রাগ হয়নি, হাসি পেয়েছে। স্বরূপের সাথে কি তাকে সারা জীবন এভাবে ঝগড়া করে যেতে হবে, নাকি কোনোদিন সেও তাকে গুছিয়ে যত্ন করে ভালোবাসবে? স্বরূপ নিশ্চয়ই ভাবছে সে আর কোনো ছেলে খুঁজে না পেয়ে পাগল হয়ে তাকে বিয়ে করছে। এই ভুলটা কি তার ভাঙানো উচিত? রাত 1টার দিকে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। তনয়া ঘুম চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধরবে কি ধরবে না ভেবেও ধরে ফেললো। কোনো এমার্জেন্সিও হতে পারে। হ্যালো। ওপাশ থেকে স্বরূপ বলে উঠল, তুমি তনয়া তো? ও তুমি? কেন গলা শুনে চিনতে পারোনি? তুমি আমাকে হঠাৎ তুমি বলতে শুরু করলে কেন? বাহ, বিয়ে হয়ে গিয়েছে, তুমি বলবা না? তা বলতে পারো। ঠিক আছে, রাখলাম। কিন্তু এত রাতে ফোনটা করলে কেন? আমার কাছে তোমার নাম্বার ছিল না, এবং যতদূর মনে হয় তোমার কাছেও আমার নাম্বার ছিল না। এখন নিলাম মায়ের কাছ থেকে। এখন কটা বাজে খেয়াল আছে? একটা খেয়াল ছিল না। ঘুমিয়ে পড়েছিল নাকি? আমি 12টার আগেই ঘুমাই। সেন্ড্রেলা? কেন, আপনি কখন ঘুমান? আবার আপনিতে চলে গেলে? অভ্যাস নেই যে তুমি বলার, তাই। আপনি ঠিক আছে। বেশ একটা ডমিনেটিং ভাইব পাওয়া যায়। তুমি করে বললে মনে হয় তুমি আমাকে ঠিকঠাক সম্মান করছো না। তনয়া হেসে ফেলল।
ঠিকঠাক সম্মান দেওয়ার জন্য আর কি কি করতে হবে? কদিন পর তো আমার বাসায় এসে থাকবে, তখন লিস্ট করে দেব। আপনার বাসা তখন আমারও বাসা হবে। ভুল, উইমেন এম্পাওয়ারমেন্টের যুগ চলছে। এখনকার মেয়েরা হাজব্যান্ডের সাথে সব খরচ শেয়ার করে। তুমি আগে সেরকম করবে, তারপর তোমারও সমান সমান অধিকার পাবে। কি বলেন এসব? মোটেও আমি এসব বলি না, এসব নারীবাদী আপুরা বলে। আপনি নারীবাদীদের দেখতে পারেন না? আমি নারীদেরই তেমন একটা দেখতে পারি না। গ্রেট। তাহলে মাঝরাতে একটা নারীকে ফোন করে কথা বলছেন কেন? আমি প্রথমেই রেখে দিতাম, তুমি কথা বাড়িয়েছ। ওকে, সব দোষ আমার, মাথা পেতে নিলাম। কিন্তু প্রশ্নটার উত্তর তো পাইনি। কোন প্রশ্ন? এখনো ঘুমাননি কেন? কারণ আমি সিন্ড্রেলা না, ড্রাকুলা। রক্ত খেকো? হ্যাঁ। কাদের রক্ত খান? যারা আগে আগে ঘুমায় তাদের। ধুর, রাখছি। শেষ প্রায়। আগে ভেবেছিলাম তুমি আমার জীবনের শান্তি নষ্ট করবে, এখন দেখি ভুল ভাবছিলাম। তো এখন কি ভাবছেন? এখন মনে হচ্ছে সর্বপ্রথম নষ্ট হবে আমার কান, তোমার বক বক শুনতে শুনতে। উফ। প্রশ্নটা করবে নাকি রাখবো? আপনি কি সিরিয়াস ওই ব্যাপারটাতে? কোন ব্যাপার? ওই যে বললেন খরচ সমান সমান বহন করতে হবে। সিরিয়াস। কিন্তু আমি তো এখনো কোনো চাকরি করি না, পড়াশোনাই তো শেষ হয়নি। সেটা তোমার সমস্যা, সেজন্য আমার সাথে আগে তোমার কথা বলে নেওয়া উচিত ছিল, তা তো বলোনি। এবার তুমি কি করবে সেটা তুমি ভেবে বের করবে। ও ওকে, বাই, গুড নাইট। তনয়া পাল্টা কোনো অভিবাদন জানালো না। সত্যি কথা বলছে নাকি এই লোক? ফোন রাখার পর স্বরূপ হো হো করে কিছুক্ষণ হাসলো। ভয় পাওয়ানো গেছে মেয়েটাকে। এত সহজে ভয় পেয়ে যাবে কে জানতো? এত শখ করে বিয়ে করছে, এখন বুঝুক কাকে করছে। স্বরূপের ফ্ল্যাটে আসর বসেছে বহুদিন পর। সব বন্ধুরা একত্র হয়েছে, শুধু সজীব বাদে। সে এখনকার পড়াশোনা শেষ করেই পাড়ি জমিয়েছে ফিনল্যান্ড। এখন আরও পড়েই যাচ্ছে। বাকিদের মোটামুটি গোছানো সংসার হয়েছে। স্বরূপ বাদে সবারই বিয়ে থা হয়ে গেছিল, এখন তারও হলো। আজ তারা শুধু বন্ধুরা একত্র হয়েছে। সংসার বাচ্চা সব রেখে ইউনিভার্সিটির জীবনে ফেরার একটা সাময়িক একটা চেষ্টা। এমনিতেও বিয়ে উপলক্ষে কিছু আত্মীয় স্বজন এসেছেন। মহিলারা বসার ঘরের মেঝেতে বসে পিঠা বানানো আর গল্পগুজবে ব্যস্ত। কেউ কেউ রান্নাঘরে চুলোর পাশে খুন্তি নাড়ছে ব্যস্তভাবে। স্বরূপের মনেও অনেকদিন পর একটা উৎসব ভাব হচ্ছে। মা এলে এমনিতেও তার কাছে বাড়ি ভরা ভরা মনে হয়। হাসতো খালা, চাচি আর মামিরাও এসেছেন। সবার ভীষণ আদরের স্বরূপ। সবাইকে খুশি দেখে তার ভেতরকার বিতৃষ্ণাটাও কিছুটা হলেও কেটেছে। রান্নাঘর থেকে আরেক প্রস্ত চা আর মাংস পিঠা এসে হাজির হতে অঙ্কুর দুটো পিঠা নিয়ে মুখে পড়ল। খাদক বলে তার সুনাম এখনও সে অক্ষুণ্ণ রেখেছে, বরং পাল্লা দিয়ে বুড়ি বাড়ছে। তার বউয়ের রান্নার হাতও নাকি অসাধারণ। অঙ্কুরের ধারণা তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর একটাও নেই। যদিও রোগ ইতিমধ্যে তাকে ধরে ফেলেছে করছে। মিলি পিঠায় হাত দিল না, এমনিতেই মজা পেয়ে 4টা খেয়ে ফেলেছে। এর বেশি হলে ডায়েটের 12টা বেজে যাবে। তার জীবনটা ঠিক সরল নয়। স্বামীর সাথে বনি বনা নেই। লোকটা বিয়ে 3 বছরের মাথায় কেমন বদলে গেল। অফিসের সুন্দরী কালিগের সাথে দিন রাত এত কথা তার। মিলি যথেষ্ট সুন্দরী, তাও এখন নিজের দিকে আরও বেশি নজর দেয়। কেউ যেন বলতে না পারে স্বামী তার 8 পৌড়ে দশা দেখে বিরক্ত হয়ে পিটটান দিয়েছে। অন্যরা খেতে খেতে গল্প করছে, কেউ নিজের সংসারের তো কেউ অতীতের। তবে আজ সবার মূল আকর্ষণ স্বরূপের দিকেই। সে আজকের হিরো, বিয়ের পাত্র বলে কথা। কায়েশ জিজ্ঞেস করলো, নো হানিমুন? কোথাও যাচ্ছি না আমি, বিয়েটা করছি তাই বেশি, আবার হানিমুন? তোর ইচ্ছে নাই থাকতে পারে, আমার বোনের ইচ্ছে অনিচ্ছের দাম দিবি না? স্বরূপ সরু চোখ করে বলল, তুই হচ্ছিস ফিলাইন। তুই তনোয়াকে কি খাইয়ে রাজি করেছিস সত্যি করে বলতো? কিছুই না। স্বরূপ ছাড়বার পাত্র নয়, সে এবার ভালো করে কথা ধরল। তুই কোনোভাবে ওকে আমার অতীতের কথা বলিসনি তো? না, তা কেন বলবো? সত্যি করে বল। সত্যি? স্বরূপ মোটেও বিশ্বাস করল না, বলল, মেয়েটা কি তাহলে আমাকে সিম্প্যাথি দেখাতে বিয়ে করলো? কথাটা এতদিন মাথায় আসেনি, তোকে দেখে মনে পড়লো। যদি ভিলেনগিরি করে থাকিস তোর বোনের খবর আছে।
রূপা একটু মন খারাপের সুরে বলল, স্বরূপ, আমি অনেক ভরসা করে ওকে তোর জন্য সিলেক্ট করেছি। ওর মতো ভালো মেয়ে লাখে একটাও হয় না। তুই যদি ওকে কষ্ট দিস তাহলে আমি সারা জীবনের জন্য ওর কাছে ছোট হয়ে যাব। আমি কেন কষ্ট দিতে যাব? তোর দোষ। তোর উচিত ছিল তোর 1 in a million বোনকে সুযোগ্য পাত্র দেখে বিয়ে দেয়া। কঙ্কা 2 হাত তুলে বলল, গাইস, বিয়ে হয়ে গেছে, এখন এই ফালতু বকে লাভ নাই। স্বরূপ, পাস্ট ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তুই সামনে এগিয়ে যেতে না পারলে কেমন মানুষ বল? পাস্টের কথা আসছে না, আমার কাউকে বিশ্বাস করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তোর কিছু করতে হবে না, তুই শুধু ওকে কষ্ট দিস না। ওকে, প্রমিস? স্বরূপ ভেবে রেখেছিল আজ রাতে সবাই চলে গেলে মাঝরাতে ফোন করে তনয়াকে আরেকটু ভরকে দেবে, কিন্তু সিদ্ধান্তটা বাতিল করতে হলো। বলল, প্রমিস। থ্যাঙ্কস দোস্ত। তোরা আমাকে বন্ধু বলিস কেন আল্লাহই জানেন, তোরা হলি এক এক পিস শত্রু। সবাই হেসে উঠল। চায়ে চুমুক দিয়ে আড্ডা চলতে লাগলো অন্য বিষয়ে, কিন্তু বেশিক্ষণ আর চলল না। বাড়ি থেকে সবারই কম বেশি ফোন চলে এলো, বিশেষ করে মেয়েদের। দ্রুত বাড়ি যাবার তারা তাদের, বাচ্চা রেখে এসেছে তারা। সবাই এক এক করে বিদায় নেবার পর শুধু মিলি রয়ে গেল। তার তাড়া নেই, তাকে কেউ কল করে বলেনি এখনও কেন আসছো না, তবুও বাড়ি ফিরতেই হয়। সে উঠল ধীরে সুস্থে। স্বরূপ মিলির বিষয়টা জানে। সে বলল, চল তোকে এগিয়ে দিয়ে আসি। মিলি রাজি হলো। রিক্সা পেতে কিছু দূর হাঁটতে হয়। ব্যস্ত শহরেও শীতের রাতটা থমথমে হয়ে আছে। স্বরূপ বলল, সাফাত ভাই এখনো ঠিক হয়নি? না, আমি আর কিছু বলি না, এখন যা করছে করুক। তুই ওর সাথে এখন আছিস কেন? খারাপ লাগে না? চাইলেই সম্পর্ক ভাঙা যায় না স্বরূপ। কেন যায় না? তোর বাবা মা যথেষ্ট সাপোর্টিভ। তাতে কি, বাবার 2বার হার্ট অ্যাটাক হয়েছে। আমি সাফাতকে ডিভোর্স দেবো শোনা মাত্র তার হার্ট চিরতরে বন্ধ হয়ে যাবে। মায়েরও হাই প্রেশার। একবার ঝগড়া করে বাড়ি চলে যাওয়ার পর আমি না ফেরা পর্যন্ত তার প্রেশার নর্মাল হয়নি। তুই বল আমি কি করতে পারি? কিন্তু আছিস কেমন করে? এভাবে থাকা যায়? জীবনটাকে অ্যাডজাস্টমেন্টের। এখন তো মনের কষ্টের সাথে লড়াই করে থাকছি। ডিভোর্স হলে পুরো সমাজের সাথে লড়তে হবে। স্বরূপ হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে ধরা গলায় বলল, আচ্ছা মিলি, তুই যখন প্রথমবার ব্যাপারটা ধরতে পারলি তখন তোর কেমন লেগেছিল? মিলি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর স্বরূপের হাত ধরে বলল, সেটা বিষয় না, আসল বিষয় কি জানিস? আমার সাথে যাই হোক, আমার ভিতরকার বিশ্বাস কিন্তু নষ্ট হয়ে যায়নি। আমি এখনও বিশ্বাস করি পৃথিবীতে বিশ্বাসযোগ্য পুরুষ মানুষ আছে। তার উদাহরণ আমার বাবা, ভাই, তোরা। তেমনই তোরও এটা মেনে নেওয়া উচিত যে পৃথিবীতে বিশ্বাসযোগ্য নারীও আছে। তোর মাও নারী, মাকে এত ভালোবাসিস, তবু নারী জাতির প্রতি এত বিদ্বেষ কেমন করে ধরে রেখেছিস বলতো? স্বরূপ কিচ্ছু বলল না। একটা খালি রিক্সা দেখতে পেয়ে ডাক দিল। মিলি চলে গেল। স্বরূপ আস্তে আস্তে ফিরতি পথ ধরল, মোবাইল পকেটে। অথচ স্বরূপ শুনতে পেল তৃতীয় কলটা। এর আগে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তনয়া ফোন করেছে। কেমন আছেন? ভালো, তুমি? আমিও ভালো আছি। কি করছেন? হাঁটছি। কোথায়? রাস্তায়। এই শীতের রাতে কেন? ইচ্ছে বলে। ঠান্ডা লাগবে তো, বাসায় চলে যান। ফোন করেছো কেন? কথা বলতে। বলা শেষ? না, বাড়িতে কি চলছে? মা কি করছেন? জানি না। তনয়া, রাখছি। খুব খারাপ লাগে আমার সাথে কথা বলতে। না, এখন ইচ্ছে করছে না। স্বরূপ ফোন রেখে দিল। তনয়ের মনটা খারাপ হয়ে গেল। একটু কথা বলে কি হতো? গাভিন হবার পর থেকেই তার স্বরূপের জন্য এক গাদা মায়া জন্মে গেছে। সারাক্ষণ তার সাথে কথা বলতে ইচ্ছে করে, তার কাছাকাছি থাকতে ইচ্ছে করে। অথচ দেখা তো দূরে থাক, স্বরূপ ঠিকমতো কথাটাও বলে না। যাকগে, আর মাত্র 2 দিন, তারপরেই সে শ্বশুরবাড়ির দিকে রওনা হবে। ভাবনাটা মনে আসতেই ভেতরে ভেতরে লজ্জা পেয়ে যায় সে। সবাই যদি জানতে পারে সে শ্বশুরবাড়ি যাবার জন্য পাগল হয়ে আছে, তাহলে কি লজ্জার একটা ব্যাপার হবে ভাবা যায়। বাইরে বাইরে তো খুব ভাব ধরে আছে, সবাইকে ছেড়ে যাবার কষ্টে মরে যাচ্ছে। লাভ ইজ জাস্ট আ মিথ। স্বরূপের ফেসবুক প্রোফাইলের বায়োতে থাকা লেখাটা কয়েকবার পড়ল তনয়া। সত্যি কি তাই? কথাটা অনেকবার ভাবায় তাকে। কেন লিখেছে তা তনয়ার জানা, কিন্তু কথাটা কি স্বরূপ মন থেকে বিশ্বাস করে? তনয়া দেখেছে স্বরূপ নিজের মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেটাও কি মিথ? জিজ্ঞেস করতে ইচ্ছে হলেও করল না সে, বরং আইডিটা ঘুরে আসা যাক।
অনেক পোস্ট শেয়ার করে স্বরূপ, বেশিরভাগই দেশের অর্থনীতি আর রাজনীতি সম্পর্কিত। তনয়া মিনিট দুয়েক ঘুরে বিরক্ত হয়ে আবার ওপরে চলে গেল। ফেসবুক ছবি জমা করে রাখে একটা ফাইলে, সেখান থেকে প্রোফাইলের ছবিগুলো দেখলো অনেকটা সময় নিয়ে। একটা বিষয় খুব লক্ষ্য করার মতো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। স্বরূপের এক সময়ের ছবিগুলো যেরকম হাসি খুশি আর উৎফুল্ল ছিল, সেটা আর এখন নেই। বরং অনেক দিন সে প্রোফাইলে কালো পর্দা ঝুলিয়ে রেখেছিল। ইউনিভার্সিটিতে পড়ার সেসব দিনে ওর চেহারাটা ছিল নিষ্পাপ মিষ্টি দেখতে। দাড়ি একদমই রাখতো না, একটা বাচ্চার মতো দেখতো তাকে, একটা বাচ্চার মতো দেখাতো তাকে। এখন অনেকটা পরিণত। এখন যদিও সে আগের তুলনায় সুন্দর দেখতে হয়েছে, তবুও সে সময়ের ছবিগুলোতে যে উৎফুল্ল হাসিটা ছিল সেটা এখন হারিয়ে গেছে। ছবিগুলো নিজের মোবাইলে সেভ করে রাখলো সে, মাঝে মধ্যে দেখবে। আজ গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেল, আগামীকাল বিয়ে। একসাথে গায়ে হলুদ হয়েছে। পাশে বসে স্বরূপ মোবাইল ঘাঁটছিল, সেই ফাঁকে সে আইডিটার নাম দেখে নিয়েছে। অবশ্য রূপা আপুর কাছে চাইলে হতো, কিন্তু এখন স্বরূপের বিষয়ে মুখ খুললেই যে কেউ বলে বসেছে সে বিয়ের আগেই স্বামী পাগল হয়ে গেছে। আশ্চর্য। বিয়ের পরদিন তাদের যেতে হবে স্বরূপদের গ্রামে। গ্রামে নাকি তাদের অসংখ্য আত্মীয় স্বজন। ওখানে একটা অনুষ্ঠান না করলেই নয়। হাজার হোক, গ্রামের একমাত্র স্কুলের হেড টিচার হচ্ছেন ওর শাশুড়ি। তাই বিয়ের পরদিনই গ্রামে চলে যাবে তারা। ওখানে একটা অনুষ্ঠান সেরে কদিন থেকে ফিরবে। তনয়ার এতক্ষণ পুরো বিষয়টা খুব আকর্ষণীয় লাগছিল, কিন্তু এখন খানিকটা ভয় লাগতে শুরু করলো। আচ্ছা, সে বাবা মাকে ছেড়ে কেমন করে যাবে? বাবা মা থাকবেন কেমন করে? চলে যাবার বিষয়টা মাথায় থাকলেও এতক্ষণ উপলব্ধিতে আসেনি। হঠাৎ কেমন একটা দুঃখবোধ ছুঁয়ে গেল তাকে। তনয়া উঠে গিয়ে বাবা মায়ের ঘরে উকি দিল। মা নেই, বাথরুমে ঢুকেছেন হয়তো। বাবা উদাস চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে। তনয়া পায়ে পায়ে এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আরে তোর আবার কি হলো? বাবার গলাটা বুঝে আসায় তনয়া বুঝতে পারল তার চোখে পানি চলে এসেছে। মা বের হলে বললেন, আমাকে ভুলে গেছো নাকি তোমরা? বাবা এক হাত বাড়িয়ে দিতেই মাও এসে জড়িয়ে ধরলেন দুজনকে। ওদের তিনজনের মিষ্টি পরিবারটা আগামীকাল দুজনে পরিণত হবে। তনয়ার জন্মের পর মায়ের কিছু শারীরিক সমস্যার কারণে আর কোনো সন্তান তিনি ধারণ করতে পারেননি। তনয়া সারা জীবন লোকের কাছে শুনে এসেছে, আহারে একটা ছেলে হলো না, মেয়ে তো পর হয়ে যাবে। তনয়ার তখন খুব রাগ হতো। আজ ওর নিজেরই মনে হলো মা বাবার একটা ছেলে হলে বেশ হতো না। স্বরূপ মায়ের কোলে মাথা রেখে শুয়েছিল। মা হঠাৎ বললেন, তুই তো কাল থেকে পর হয়ে যাবি। কেন, আমি কি মেয়ে নাকি? বিয়ের পর ছেলেরাও পর হয়। তাই নাকি? জানতাম না তো। কেমন করে শুনি? এই যেমন এখন তুই আমার কাছে বসে আছিস, আমাকে ফোন করে ঘন্টা ধরে কথা বলছিস, বাড়ি ফিরে আমার খোঁজ করছিস। সবার আগে বিয়ের পর করবি, বিয়ের পর আগে থাকবে বউ, তারপর মা। স্বরূপ উঠে বসে বলল, মা তাহলে বিয়েটা ক্যান্সেল করে দিই বলো, আমারও ভালো তোমারও। মা স্বরূপের কান টেনে বললেন, ওই কপালপুরি তোকে কেন বিয়ে করতে রাজি হলো কে জানে, পাজি কোথাকার। ওর কথা বাদ দাও, তোমার তো হিংসে হচ্ছে। হিংসে না রে বাবা, হিংসে না, সত্যিটা বললাম। বউ শাশুড়ির যুদ্ধ তো যুগ যুগ ধরে চলে আসছে। এর পেছনে কিন্তু এদের কোনো দোষ থাকে না, দোষ হয় সময়ের। বউ বিয়ে করে এসে স্বামীর অধিকার পেতে চায়, আর মা তার জায়গা ছাড়তে চায় না। এটাই বলছি, হিংসা করব কেন? এত লক্ষ্মীমন্ত মেয়েটা আমার ভারী ভালো লেগেছে। দেখিস তোকেও মানুষ করে ছাড়বে। তার মানে কি আমি অমানুষ? তা খানিকটা আছিস। মা মা স্বরূপের নাক টিপে দিয়ে বললেন, আমার ছেলে পৃথিবীর সেরা ছেলে। হয়েছে, অফিসের জুনিয়ররা যথেষ্ট তেল দেয়, তাদের দলে সামিল হবার কোনো প্রয়োজন নাই। মা গালে হাত দিয়ে বললেন, প্রশংসা করলেও দোষ, খারাপ বললেও দোষ। যাই কোথায় বলতো? মা তুমি একটা ড্রামা কুইন। সে আবার কি? বুঝতে হবে না, আমার চুল টেনে দাও তো। স্বরূপ মায়ের কোলে মাথা রাখতে মায়ের ফোন বাজলো। তনয়া ফোন করেছে। ফোন ধরে মা গল্প করতে শুরু করলেন। সে গল্প আর ফুরায় না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে স্বরূপ উঠে গিয়ে বলল, তোমার ছেলে টেলে পর হয়নি, আমার মা পর হতে যাচ্ছে। মা হাসলেন। কথাটা শুনে ওপাশ থেকে তনয়াও হাসলো। স্বরূপের এই অভিমানী গলা তার চেনা নয়।
তনয়ের বান্ধবী লুনার বিয়ে হয়েছে প্রায় 2 বছর আগে, প্রেমের বিয়ে। তবুও সে এখনও বলে, জানিস প্রতিনিয়ত ওর এমন এমন নতুন বৈশিষ্ট্য বের হচ্ছে না, মনে হয় একটা মানুষকে পুরোপুরি চিনতে সারা জীবন লেগে যায়। তনয়ের রাতে ঘুম হলো না। অনেক রাত পর্যন্ত সে জেগে জেগে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। রাতের আকাশে কোটি তারা জেগে বসে আছে তারই মতো। আগামীকাল রাতটা কেমন হবে? খুব সুন্দর কিংবা খুব কষ্টকর? সে আনমনেই স্বরূপকে ফোন করে বসলো। স্বরূপ সাথে সাথেই ফোনটা তুলে বলল, হাই এক্স সিন্ড্রেলা। মানে কি? আগে তো তুমি তাড়াতাড়ি ঘুমাতে, তাই সিন্ড্রেলা ছিলে, এখন দেরিতে ঘুমিয়ে এক্স হয়ে গেছো। তনয়া হাসলো। ফোন করেছো কেন? এমনি। প্রেম করতে? হ্যাঁ, করবেন? কিভাবে করতে হয়? আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। সত্যি? সত্যি? এইদিকে আমার এক্সপিরিয়েন্স একদম জঘন্য। তাহলে আর প্রয়োজন নেই সে কথার। স্বরূপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি ভুল করলে তনয়া। কি ভুল? একসময় বুঝতে পারবে, তখন প্লিজ আমাকে দোষ দেবে না। আপনি ভয় পাইয়ে দিচ্ছেন। সেই চেষ্টা কম করিনি, তবে তেমন লাভ হয়নি। তাহলে আর তার দরকার নেই। তুমি একসময় বুঝবে, তখন পস্তাবে। আমি কখনোই পস্তাবো না। আমার কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত ভুল হয়নি। কোনোদিন হবেও না এমন কোনো গ্যারান্টি কার্ড পেয়েছো নাকি? আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? করছি, চলো একটা বাজি ধরি। বিয়ে নিয়ে বাজি? সেরকম না, তুমি ঠিক 2 বছর পর তোমার বিয়ে করার সিদ্ধান্তের জন্য আফসোস করবে। যদি করো তাহলে আমি বাজিতে জিতব, আর যদি না করো দেন ইউ উইল উইন। বাজি জেতার জন্য আপনি কি কি করবেন? কিচ্ছু না, তোমার বোনকে আমি কথা দিয়েছি তোমার সাথে উল্টাপাল্টা কিচ্ছু করবো না, অ্যান্ড কথাটা রাখবো। আমি যেমন তেমনই থাকবো, দেখা যাক তুমি কি করো। ঠিক আছে, দেখা যাবে। তনয়ের কেন যেন মনে হচ্ছিল বিয়েতে কোনো না কোনো ঝামেলা বাঁধবে। সে সকাল থেকে চিন্তা মাথায় করে বসেছিল, কিন্তু বিয়েটা সুন্দরভাবেই কেটে গেল। এমনকি বিয়ের ভিডিও, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিদায় পর্যন্ত এত সুন্দরভাবে হলো যে গাড়িতে উঠে তনয়া নিজের হাতে একটা চিমটি কেটে নিশ্চিত হলো সবটা সত্যি ছিল বলে। কিন্তু ভয় কমল না, রাত এখনও বাকি। আশ্চর্য বিষয় হচ্ছে আজকের রাত বছরের সবচেয়ে দীর্ঘ রাত। অবশ্য তার আনন্দ হচ্ছে, প্রচুর ঘোরাঘুরি হবে বলেই মনে হচ্ছে। আগামীকাল গ্রামের বাড়ি, তারপর সেখান থেকে এসে দার্জিলিং। ওদের কোনো প্ল্যান ছিল না বিয়ের পর মধুচন্দ্রিমায় যাবার, কিন্তু দেখা গেল স্বরূপের বন্ধুরা মিলে চমৎকার একটা ট্যুর প্ল্যান করে উপহার দিয়েছে তাদের। প্লেনের টিকিট থেকে শুরু করে হোটেলে থাকা পর্যন্ত সব বন্দোবস্ত করে রেখেছে। এবার শুধু নির্ধারিত দিনে যাত্রা করা। তনয়ার পাহাড় ভীষণ পছন্দ, স্বরূপেরও কি পছন্দ। বাসর ঘর অচেনা কোনো বিদেশি ফুল দিয়ে চমৎকার করে সাজানো। শুনেছে স্বরূপের বান্ধবী মিলি ডিজাইনার, তারই ডেকোরেট করা এই বাসর ঘর। ঘরে মৃদু একটা আলো জ্বলছে, তাতে যেন বাসরের আবেদন আরও বেড়েছে। কয়েকটা আর্টিফিশিয়াল মোমবাতি জ্বলছে, খোলা জানালা দিয়ে আসছে মৃদু শীতের বাতাস। সব কিছুর মধ্যে তনয়ার ঘুম ঘুম পাচ্ছে। স্বরূপ কোথায় রয়ে গেছে? কেন আসছে না? আজকে সে আসবেই না? এই কেমন কথা? তনয়া ঝিমিয়ে পড়ে যাচ্ছিল, এমন সময় স্বরূপ ঢুকলো। তার গলায় এখনো বিশাল ফুলের মালাটা ঝুলছে, এখনো খোলেনি কেন? আজব তো। স্বরূপ ঢুলেই বাতি জ্বালালো, বলল, এই অন্ধকারে বসে আছো কেন? তীব্র আলো চোখে এসে পড়ায় চোখ ঢাকলো তনয়া, বলল, মৃদু আলোটা সুন্দর ছিল তো। এভাবে ঘুমাবে এই শাড়ি, গয়নাগাটি আর মেকআপ নিয়ে? তা কেন? তাহলে খুলোনি কেন এসব? আপনার জন্যই তো সাজলাম, আপনি ভালো করে দেখেননি পর্যন্ত। আমি ভাবতাম বিয়ের কনেরা সাজে ছবি তোলার জন্য, বরকে দেখানোর জন্য সাজে, এমনটা প্রথমবার শুনলাম। দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে একটু ভালো করে দেখা যাক। স্বরূপ হঠাৎ খুব কাছে চলে আসায় তনয়া একটু যেন জড়সড় হয়ে গেল। অদ্ভুত তো, ও মনে মনে চাইছিল মানুষটা কাছে আসুক। স্বরূপ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তনয়াকে ভীষণ সুন্দর লাগছে, তার বলার অপেক্ষা রাখে না। স্বরূপ মুগ্ধ হলো, মুখে ছোট্ট করে বলল, দেখলাম। তারপর উঠে চলে গেল বারান্দায়।
যাবার আগে গলা থেকে মালাটা খুলে রেখে গেল। তনয়া বেশ কিছুক্ষণ বসে রইল, কিন্তু স্বরূপের খবর নেই। সে উঠে বারান্দায় উকি দিল। বারান্দায় একটা ইজি চেয়ার, তাতে হেলান দিয়ে বসে জনাব সিগারেট টানছেন। কাছে গিয়ে তনয়া জিজ্ঞেস করলো, এটা কি হচ্ছে? আপনি আমাকে রেখে চলে এলেন? কি করতাম পূজা, তুমি কি চাচ্ছ সেটা বুঝতে পারছি, কিন্তু আজ ওসব পারবো না। আই এম সো মাচ টায়ার্ড। তনয়ার ভীষণ রাগ হলো। সে বলল, টায়ার্ড হলে গিয়ে শুয়ে পড়ুন, এখানে কি করছেন? আমার রাতে ঘুম আসে না। ঘরটা ফুলের জঙ্গল বানিয়ে রেখেছে। তুমি জঙ্গলে ঘুমাতে পারো, আমি এখানেই থাকবো। ফুল পরিষ্কার করে দিচ্ছি, চলুন। তার কোনো প্রয়োজন নেই, আমি এখানেই ভালো আছি। আপনার শীত করছে না? না তো। তনয়া আর কথা খুঁজে পেল না। এই লোকটাকে কি করে সাহায্য করা যায়? হঠাৎ একটা বুদ্ধি মাথায় খেলে গেল তার। স্বরূপের হাত থেকে সিগারেটটা টেনে নিল সে। যদিও একটু রিস্কি ছিল, তবু পুড়ে যাবার ভয়ে স্বরূপই ছেড়ে দিল ওটা। তনয়া সিগারেট ঠোঁটে চেপে ধোঁয়া টেনে নেবার চেষ্টা করলো, তারপরেই কাশতে শুরু করলো। ভীষণ বাজে একটা জিনিস। এটা কেন করলে? আপনি খেতে পারলে আমি কেন পারবো না? আমিও খাবো। তুমি সিগারেট খাবে? হ্যাঁ, আপনার সাথে খাবো। যখন সিগারেট খেতে ইচ্ছে করবে আমাকেও বলবেন, দুজনে একসাথে বসে টানবো, দারুণ মজা হবে। কি বলেন? ফাজলামো বন্ধ করো, সিগারেটটা দাও। তনয়া দিল না, আবারও এক টান দিয়ে এক দফা কাশলো। স্বরূপ এবার ওর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে নিভিয়ে ফেলে বলল, আর নাটক করার কোনো প্রয়োজন নাই, আমিও খাবো না। তাহলে ঘরে চলুন। একটা রাত কন্ট্রোল করতে পারছো না? না, আজকে রাতটা শুধু আমাদের দুজনের হবার কথা। আমি একা ওখানে বসে থাকবো আর আপনি এখানে সিগারেটের ধোঁয়ার সাথে প্রাক্তনের শোক উড়াবেন, তা চলবে না। আজকে আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। তনয়ের এতদিনের নরম ব্যবহার আজ কোথায় যেন হারিয়ে গেছে। সে বড় বেশি অধিকারবোধ নিয়ে কথা বলছে। স্বরূপের একই সাথে রাগ হচ্ছে, আবার তনয়ার এই মূর্তিটাকে সমানভাবে আকর্ষণও করছে। ঘরে আসছি, তার আগে তুমি প্লিজ মেকআপটা ধুয়ে ফেলো। আপনি প্লিজ ব্রাশ করে আসুন, সিগারেটের গন্ধ অসহ্য। কিন্তু এরা কেউই কারো কথা শুনল না। স্বরূপ তনয়ার হাত ধরে নিজের কাছে টেনে নিল। তারপর কি হয়েছে তনয়ার সবটা মনে নেই, শুধু একগুচ্ছ গন্ধরাজের সুবাসের মতো ভীষণ ভালোবাসার সুবাস তাকে জড়িয়ে নিল। অসহ্য ভালো লাগায় তার মনে হলো সে মরে যাবে। রাত তখন গভীর, দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে আছে। তনয়া স্বরূপের কানের কাছে মুখ এনে বলল, ভালোবাসি। স্বরূপ সহসা কিছু বলল না, বললেই সুন্দর সময়টা হয়তো নষ্ট হয়ে যেত। সে মনে মনে বলল, লাভ ইজ জাস্ট আ মিথ। সকালটা ভীষণ অন্যরকম। কারো শরীরের উষ্ণতায় জেগে ওঠা, আলতো করে তাকে ছুঁয়ে দেয়া, ঘুম জড়ানো চোখ খুলে প্রথমবার তাকে দেখা। তনয়ার ভারী ভালো লাগলো। মিষ্টি ভালো লাগা তাকে ছুঁয়ে রইল অনেকটা সময়। স্বরূপ ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে তাকে অগোছালো সুন্দর লাগছে। তনয়া অনেকক্ষণ এইভাবেই সুখের একটা আবেশের মধ্যে শুয়ে রইল। তারপর স্বরূপের গালে একটা হাত রাখলো। ওর স্পর্শে চোখ মেলে তাকালো স্বরূপ। প্রথমটাই বুঝতে পারল না কি হচ্ছে, তারপর উঠে বসে বলল, আরে মনেই ছিল না বিয়ে হয়ে গেছে। ঘুমের মধ্যেও মনে থাকবে? স্বরূপ কিছু বলল না, উঠে বাথরুমে ঢুকে গেল। তনয়াও উঠল। গতকাল মেকআপ তোলা, শাড়ি বদল কিচ্ছু হয়নি। সে শুয়েছিল ওড়না জড়িয়ে। স্বরূপ বের হলে সে গোসল করতে চলে গেল। অনেকটা সময় নিয়ে সুন্দর করে গোসল করলো। গত রাতের ভালোবাসার স্পর্শ এখনও শরীরের মনে জীবন্ত। ধোয়া ওঠা বাথরুমে বসে তনয়ার সব কিছু স্বপ্নের মতো মনে হতে লাগলো। শাড়ি পরবে সে, কিন্তু বাথরুমে কেমন করে শাড়ি পরা সম্ভব? কোনো রকমে শাড়িটা জড়িয়ে বেরিয়ে এলো। বিশাল ড্রেসিং টেবিল এই ঘরে, সেটা সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে শুরু করলো। স্বরূপ মোবাইলে ব্যস্ত, এদিকে খেয়াল নেই। তনয়া শাড়ি পরতে অভ্যস্ত নয়, বারবার পেঁচিয়ে যাচ্ছে, উল্টা পাল্টা হচ্ছে, সামলাতে পারছে না এত বড় শাড়িটা। বিরক্ত হয়ে গেল তনয়া। আয়নার ভেতর দিয়ে হঠাৎ চোখ পড়ল স্বরূপের দিকে। সে তাকিয়ে আছে হাঁ করে। তনয়া তার দিকে ফিরে বলল, একটু হেল্প তো করতেই পারেন। এতদিন কে হেল্প করতো? মা। মাকে ডাকবো? আপনি একটু ধরলেই চলবে। স্বরূপ এগিয়ে এসে তনয়াকে জড়িয়ে ধরল। তনয়া অবাক হয়ে বলল, এটা কি হচ্ছে? স্বরূপ তাকে আরো গাঢ় করে জড়িয়ে ধরে বলল, তুমিই তো বললে ধরতে। শাড়ি ধরতে বলেছি। স্বরূপ তাকে ছেড়ে দিয়ে শাড়িটা সুন্দর করে গুছিয়ে পরিয়ে দিল। তনয়া চোখ গোল করে জিজ্ঞেস করলো, এক্সপিরিয়েন্স?
আমার 5 নম্বর গার্লফ্রেন্ড শাড়ি পরতে জানতো না, তাকে পরিয়ে দিয়ে অভ্যাস করেছি। তনয়া ভ্রু কুচকে তাকাতেই সরব 2 হাত তুলে বলল, না না না, 5টা গার্লফ্রেন্ড ছিল না, ভুল বোঝো না প্লিজ, মজা করে বললাম। সত্যিটা হলো আমার এক্স গার্লফ্রেন্ডের সংখ্যা 18 জন। তনয়া হাসলো। সরব জিজ্ঞেস করলো, তোমার কটা ছিল? 518টা। বলে সরবকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। রান্নাঘরে মা, চাচি, খালা, ফুপুরা তখন আসর বসে সকালের নাস্তা বানাতে ব্যস্ত। ওকে দেখে চাচি আম্মা খুব খুশি হয়ে বললেন, বউটা একেবারে চাঁদের মতন হয়েছে। মামিমা এগিয়ে এসে বললেন, দেখি দেখি, কালকে তো মেকআপ ছিল, মেকআপ ছাড়া কেমন দেখি? নাকি এখনো মেকআপ করেছ? আমি কি করব? বসে থাকো, খাবার হলে খাবে। সকালের খাওয়া শেষে সবাই গোছগাছ করতে ব্যস্ত হয়ে পড়ল। রাত 11টার ট্রেন। সরবের মা বাসে যাতায়াত করতে পারেন না বলে ট্রেনেই ভরসা। তনয়া প্রথমবার ট্রেনে যাবে। সে বেশ উত্তেজিত হলেও এই মুহূর্তে ঝামেলায় আছে। কিছুতেই বুঝতে পারছে না কি কি নেবে। বাপের বাড়ি থেকে বিশাল 4টে সুটকেসে যাবতীয় জিনিসপত্র এসেছে। মা গুছিয়ে দিয়েছেন, সে জানেও না কোথায় কোন জিনিসটা আছে। তার উপর কি কি নেবে না নেবে সেটাও একটা প্রশ্ন। সরবের মা নিজের গোছগাছ নিয়ে ব্যস্ত। এদিকে সরব সেই যে সকালে বের হয়েছে তার আর খবর নেই। তনয়া কয়েকবার তাকে ফোন করলো, সরব ফোন তুলল না। তনয়ার ইচ্ছে হলো নিজের চুল ছিঁড়তে। সবগুলো সুটকেস খুলে জিনিসপত্র গোছাতে গিয়ে সে আরও এলোমেলো করে ফেললো। সন্ধ্যা 7টায় সরব ফিরল। 8:30টার মধ্যে রওনা দেবে স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন কাছে, তবু আগে পৌঁছে যাওয়া ভালো। ঘরে ঢুকে অবস্থা দেখে তার মাথায় হাত পড়ল। পুরো ঘর এলোমেলো। শাড়ি, গয়না, কসমেটিক্সের ভিড়ে তনয়া বসে আছে। সে নিজেও এলোমেলো। সরব হতবম্ব স্বরে জিজ্ঞেস করলো, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাই ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি তামিম আহমেদ আছি স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে। এখন থেকে আমাদের পারফর্ম করা নতুন গল্পগুলো পাবেন স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেলে, যেটির তত্ত্বাবধানে থাকবেন আমাদের নয়নিকা আপু, এবং পাশাপাশি থাকবে ছোট গল্পগুলো, যেটি সার্বিক তত্ত্বাবধানে থাকবো আমি নিজেই। আমরা আশা করছি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন। ধন্যবাদ।